বাবা, ও বাবা, একটা ছাতা কিনে দাও না। আমাদের তো কোনো ভালো ছাতা নেই। ছোট জিনিস তাও পারি না দিতে মেয়েটাকে। কি ব্যাপার সুজন, এই জলের মধ্যে বাইরে বেরোলি কি দরকার? শীত করছে মা, শীত করছে। আকাশ কালো, বৃষ্টি নামার মুখে। টিনের ছাউনিতে একপাশে ফুটো, বাঁশের দেওয়ালে ফাঁক ফোকর। মেঝেতে মাটি একেবারে স্যাঁতস্যাঁতে। কোনায় একটা পুরনো খাট রাখা আছে, পাশেই মাটির উনুন, কিছু শুকনো কাঠ রাখা আছে, কিন্তু তা দিয়ে রান্না হবে কিনা তা সন্দেহ। বাবা, ও বাবা, একটা ছাতা কিনে দাও না। আমাদের তো কোনো ভালো ছাতা নেই। যেটা ছিল সেটা তো ছিঁড়ে গেছে। এখনই তো কিনে দিতে পারবো না মা, তবে পরে কিনে দেব। কিন্তু বর্ষাকাল যে চলে যাবে। আর্য কিছু বলে না, কষ্ট চেপে যায়। খুশির মুখটা মলিন হয়ে পড়ে। একটু থেমে সে চুপ করে থাকে। খুশি, মারে, তুই এখন ঘরে যা দেখি। তোর বাবা ঠিক তোর জন্য পরে একখানা ছাতা নিয়ে আসবে। তুই এখন যা মা। ছোট ছোট জিনিস তাও পারি না দিতে মেয়েটাকে। কি আর করবে বলো? দেখবে একদিন আমরা ঠিক আমাদের এই অভাব অনটন ঠিক কাটিয়ে উঠব। হ্যাঁ, হয়তো পারবো। সাবধানে যেও। হুম। চারপাশে বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ। আকাশ এখন অনেকটা পরিষ্কার, রোদ কড়া ফেলছে গায়ে। বৃষ্টি পড়ছিল তবু কাজটা সহজ লাগছিল। এখন তো রোদে ঝলসে যাচ্ছি, হাঁপ ধরিয়ে দিচ্ছে একেবারে। না না, কাজটা শেষ করতেই হবে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, আকাশে হালকা সোনালি আলো। পায়ে কাদা লেগে আছে। আর্য বড্ড ক্লান্ত। খোঁড়াতে খোঁড়াতে সে উঠোনে ঢোকে। কি গো, তুমি এমন খুঁড়িয়ে হাঁটছো কেন? কি হয়েছে তোমার পায়ে? কাঠ কাটতে গিয়ে পায়ের তলায় কেটে গেছে, ধারালো গুড়ির ওপর চাপ পড়ে। উমা, তুমি একটু যাও দেখি, হাত পা ধুয়ে আসো। আমি একটু চুন হলুদ লাগিয়ে দিই, একটু আরাম পাবে। কি হলো বলো দেখি। জানো তো, ওই যে পাশের বাড়ির রাজু আছে না, শুনলাম কাল কাজে গিয়ে অনেকখানি কাঠ নিয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ গো, শুনলাম ওই কাজের জায়গাতেই বাতিল কাঠ পড়েছিল, সেখান থেকেই নাকি নিয়ে এসেছে। ওই কাঠ তো মালিকের, আমি কেন জিজ্ঞাসা না করে নিতে যাব? আরে বাতিল কাঠ, ভালো কাঠ তো বলছি না। তবুও কেউ কিছু না বললে আমি নিয়ে আসতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমি তো কথাটা ওইভাবে বলতে চাইনি। দুজনেই একেবারে চুপচাপ হয়ে যায়। বাইরে সন্ধে নামছে। রাতভর মেঘ গর্জে উঠেছে। দমকা হাওয়ার সঙ্গে টিনের ছাউনি ঠনঠন করছে। বৃষ্টির তোড়ে উঠোন ডুবে গেছে অনেক আগে। ধীরে ধীরে ঘরের মাটিতেও জল ঢুকে পড়ছে। হাঁটু পর্যন্ত একেবারে জল উঠে এসেছে। কি গো, এই জলের মধ্যে কোথায় যাচ্ছো? সব ভেসে গেছে গো মালতী। যা একটু খাবার ছিল, চাল ডাল সবই গেছে। টাকা জোগাড় না করলে খাবো কি?
হ্যাঁ, কিন্তু এই বৃষ্টিতে তুমি কোথায় কাজ পাবে গো? পুরো গ্রামই তো ডুবে গেছে। তবুও চেষ্টা করতে হবে, না হলে ধার করতে হবে কোনো জায়গা থেকে। এভাবে বসে থাকলে চলবে না। আর্য কিছু না শুনেই ধীরে ধীরে জলে ভেজা রাস্তা ধরে বেরিয়ে পড়ে। পা কাদায় একেবারে আটকে যাচ্ছে, কিন্তু তার চোখে এমন একটা জিদ, সেটা হলো অনেক অর্থ উপার্জন করতে হবে। অনেকটা সময় ধরে আর্য কাজের উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরে বেড়ালো। এক একটা দোকানেও সে গেল, কিন্তু কোথাও কাজের কোনো সন্ধান পেল না। তাই দিন শেষে একেবারে হতাশ হয়ে পড়ল। কাজের কোনো ব্যবস্থাই সে করতে পারল না। কি ব্যাপার সুজন, এই জলের মধ্যে বাইরে বেরোলি কি দরকার? দাদা, আসলে কোনো কাজ করতে বেরিয়েছিলাম, কিন্তু এই জমা জলের মধ্যে কাজের কোনো ব্যবস্থা করতে পারলাম না। আসলে টাকার খুব দরকার। এ বাবা, আমার উঠোনে একটা পেয়ারা গাছ আছে, ওটা কাটানোর ছিল, কিন্তু আজকে জমা জলে হবে না। আমি তোকে অগ্রিম দিচ্ছি, তুই এই জল নামলেই আমার বাড়িতে গিয়ে কেটে আসিস গাছটা। নিশ্চয় দাদা, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। উঠোনে কাদা, পেছনে পা টিনি টিনি হাঁটে আর্য। মালতী দরজার কাছে বসেছিল। স্বামীর মুখের দিকটা দেখে তার একেবারে মুখের ভাবই বদলে গেল। কি গো, কোনো টাকা জোগাড় করতে পারলে নাকি? না, সরাসরি কোনো কাজ পাইনি, তবে একটা কাজের জন্য অগ্রিম দিয়েছে সুকুমার দা। আসলে আমার টাকার দরকার ছিল, সেটা বলাতেই আমাকে অগ্রিম দিয়েছে। বৃষ্টি কমলে কাজটা করে দিয়ে আসতে হবে। আমি তো বলেছিলাম আজকের দিনে এই জলের মধ্যে কাজ জোগাড় করা সহজ নয়। খুশি কোথায়, বাড়ি ফিরে এলেই তো ছুটে আসে আমার কাছে। আজ এলো না কেন? খুশির শরীরটা ভালো নেই, ওর গায়ে খুব জ্বর এসেছে, তাই ঘরে শুয়ে আছে। সে কি, টাকাও তো নেই আমার কাছে, কি করে ওষুধ আনবো? আমি জল পট্টি দিচ্ছি, যা যা করা যায় তাই তো করছি। দেখি কাল সকালের মধ্যে জ্বরটা সারে কিনা। টানা বৃষ্টিতে হয়তো ঠান্ডা লেগে গেছে। শীত করছে মা, শীত করছে। জল, বাবা, মা, মা, জল। ঠান্ডা লাগছে, শীত করছে খুব। সকালের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। বৃষ্টির পরে একটু হালকা রোদ উঠেছে। মালতী খুশির পাশেই বসেছিল। কি গো, শুনছো? কি গো, মেয়েটার যে জ্বরটা আরো বেড়ে গেছে, কি করবে গো? না না, বার দেরি করা যাবে না, চলো এখনই ডাক্তার দেখাতে নিয়ে যাই। হ্যাঁ গো, হ্যাঁ গো, এখনই চলো। ভাগ্যিস কাল টাকাটা এনেছিলে। বা আমি তো খাবারের জন্য এনেছিলাম, কিন্তু আগে মেয়েটার শরীর বেশি গুরুত্বপূর্ণ। চলো। আর্য ধীরে ধীরে খুশিকে কোলে তুলে নেয়। মালতী একটা কাপড় দিয়ে খুশিকে জড়িয়ে ধরে। দুজনে পা ভিজিয়ে জল ঠেলে ঠেলে কোনো রকমে ডাক্তারখানার দিকে এগোতে থাকে। ডাক্তারের ঘরের ভেতরে তখন চাপা অস্থিরতা। খুশি রীতিমতো কাঁপছে জ্বরে। ডাক্তার একের পর এক পরীক্ষা করলেন। সব মিলিয়ে শেষে তিনি ধীরে ধীরে চেয়ারে বসে মুখটা গম্ভীর করে ফেললেন। আর্য আর মালতী পাশেই দাঁড়িয়েছিল। তারা কেবল অপেক্ষা করছিল কখন ডাক্তার এসে বলবে কোনো ভয় নেই, শুধুই ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের সেই আশাই রয়ে গেল। এই আপনাদের মেয়ে নিউমোনিয়া হয়েছে, ঠিকঠাক চিকিৎসা করাতে না পারলে তাকে বাঁচানো মুশকিল। সে কি, কত খরচ পড়তে পারে এই চিকিৎসায় ডাক্তারবাবু? আমাদের যে সামর্থ্য একেবারেই নেই। এই কম করে 50,000 টাকা। কথাটা শোনার পর আর্য আর মালতীর মুখ
একেবারে অন্ধকার হয়ে গেল। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করব এখন? যা টাকা ছিল তাতে না হয় ডাক্তার দেখানোর ওষুধ হলো, কিন্তু এই কঠিন রোগের চিকিৎসা করাবো কি করে? এত কিছু আমি জানি না, আমি এত কিছু। আমার মেয়েটাকে বাঁচাতেই হবে, আর আর কিছু আমি জানি না, কিছু জানি না। কিন্তু উপায় কি? আমাকে এত টাকা ধারই বা কে দেবে? শোনো, আগে বাড়ি চলো, গিয়ে দেখি খুঁজে খাজে কিছু পাই কিনা। বাড়িতে কি আর পাওয়া যাবে? আমাদের অবস্থা কি সেটা তো তুমিও জানো। কিছুই বুঝতে পারছি না মেয়েটাকে বাঁচাবো কি করে। হ্যাঁ গো, আমার আমার গলার যে পাতলা চেনটা আছে, ওটাতে নিশ্চয়ই অনেক টাকা হবে। ওর চিকিৎসা নিশ্চয়ই হয়ে যাবে। চলো না গো, ওটাই নি। কিন্তু ওইটুকুই তো তোমার সম্বল। কি যে বলো তুমি! আমার মেয়ের চেয়ে বড় সম্বল আর কি আছে? তুমি বাড়ি চলো দেখি। বাড়িতে এসে খোঁজাখুঁজি করে মালতী চেনটা বের করলো। সেই চেনটা আর্যর হাতে তুলে দিল। এই নাও, এটা তুমি বিক্রি করে হাসপাতালে এসো। আমি এখন হাসপাতালে যাই, মেয়েটা ওখানে একা পড়ে আছে। আমি যাই, দেখি কিছু যদি লাগে। তুমি যাও, তুমি বাজারে গিয়ে এই চেনটা বিক্রি করে সোজা হাসপাতালে এসো কিন্তু। সাবধানে যেও, আর হ্যাঁ, চেনটা সামলে রেখো। কে কে আছে ওখানে? ও ঠাকুমা, এই অবস্থা কেন তোমার? তুমি এই অবস্থা এখানে কি করছো? শরীরটা ভালো নেই বাবা। এই 3 দিন ধরে কিচ্ছু খাইনি গো। ছেলে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে সেই গত পরশু। এখন কোথায় যাব বলো? তাই তো এইখানেই বসে আছি। 3 দিন ধরে কিছু খাওনি? কেউ দেখেনি তোমায় এখানে এই অবস্থায়? এত মানুষের ভিড়ে আমি কারোর চোখেই পড়ি না বাবা। আমি তো এখন সবার কাছেই বোঝা হয়ে গেছি। আর্য চারপাশে তাকায়, বুকটা যেন কেমন চেপে আসে। নিজেকে বোঝানোর চেষ্টা করে খুশির জন্য তাকে তাড়াতাড়ি যেতেই হবে, কিন্তু এই বুড়িকে ফেলে রেখে চলে যাবে? আমি কি মানুষ? আমার চোখের সামনে একজন মানুষ এইভাবে পড়ে আছে, না খেয়ে মরছে, আমি সেটা দেখেও চলে যাব ভাবছি? আর যদি এখানে এই বুড়ির প্রাণ চলে যায়, আমি নিজেকে কি ক্ষমা করতে পারবো কখনো? ঠাকুমা, তুমি এখানে বসে থাকো, আমি এখনই খাবার নিয়ে আসছি।